আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর যেটা ৯ নম্বরে থাকে ট্যাগ কোশ্চেন। এটা মূলত একটি গ্রামারের একটা আইটেম। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আসলে ট্যাগ কোশ্চেন নিয়ে অনেকে অনেকভাবে চিন্তিত থাকে, কিভাবে করা যায়, কিভাবে সলভ করা যায়, অনেক কঠিন আসে। আসলে কঠিন কিছুই না, এটা খুব ইজি একটা আইটেম। তো আমি সবচাইতে সহজ যেভাবে করা যায় সেই আইটেমগুলো আমি লিখেছি এবং সেভাবে সলভ করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আসলে কিভাবে ট্যাগ কোশ্চেন সলভ করা যায়। তো ট্যাগ কোশ্চেন মূলত হচ্ছে কাকে বলে এর আগে জানতে হবে। ট্যাগ কোশ্চেন হচ্ছে প্রশ্নের শেষে কোশ্চেন মার্ক জুড়ে দেওয়াকে ট্যাগ কোশ্চেন বলে। তো এখানে আমি ট্যাগ কোশ্চেনের প্রথম যে রুলসটা লিখেছি সেটা হচ্ছে ট্যাগ করার কতিপয় নিয়মাবলী। এক নাম্বার হচ্ছে ট্যাগ করার প্রথম শর্ত হচ্ছে যে সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটাকে সামনে নিয়ে আসতে হবে। দুই নাম্বার যে মেইনটা আমি লিখেছি সেটা হচ্ছে যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা দেখব যে সেন্টেন্সটি কোন টেন্সে আছে এবং পারসন বা সাবজেক্ট কি আছে সেই অনুযায়ী ডু ডাজ ডিড বসাবো। আর তারপরে ৩ নম্বরে লিখেছি সেন্টেন্সে যদি নট না থাকে তাহলে নট দিতে হবে, আর যদি নট থাকে তাহলে নট আর আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। আর ৪ নম্বরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট শেষে বসবে এবং শেষে প্রশ্নবোধক বসবে। তো চলুন একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখা যাক কি করা যায়। আমরা একটা উদাহরণ লিখেছি যে রুল নাম্বার 2 এটা অ্যাফার্মেটিভ বাক্যকে ট্যাগ করার কিভাবে আসলে করা যায়। তো আমরা প্রথম বাক্যটা আগে পড়ব। যে দেখছি প্রথমে লেখা আছে শি ইজ রাইটিং এ লেটার। তো আমি যে এক নাম্বার রুলসে লিখেছি ট্যাগ করার প্রথম শর্ত হচ্ছে আগে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখে নিব। তো দেখতেছি অক্সিলারি ভার্ব কোন সেন্টেন্সে আছে সেটা হচ্ছে ইজ। তাহলে অক্সিলারি ভার্ব আমরা সামনে বসাবো। বসানোর পর পুরো বাক্য দেখবো যে কোথাও নোট আছে কি নেই। তো দেখতেছি কোথাও নোট বা নেগেটিভাতক কোনো শব্দ নেই, তার মানে আমাদের নোট দিতে হবে। তাহলে ইজ নট, তারপরে কি বসাবো, তারপরে বলেছিলাম শেষে সাবজেক্ট বসবে। তাহলে সাবজেক্ট এই সেন্টেন্সে দেখতেছি শি ইজ রাইটিং এ লেটার। লেটার লেখার কাজটি করতেছে শি, তার মানে শি হচ্ছে সাবজেক্ট। তাহলে শিটা শেষে বসে যাবে এবং শেষে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং কোশ্চেন মার্ক বসাইতে হবে। ট্যাগ কোশ্চেন পুরোটা করার পর যদি কোশ্চেন মার্ক কেউ ভুল করে না দেয় তাহলে পুরোটাই কেটে দিবে, কোনো নম্বর পাবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল ইজ নট শি, শেষ। এবার পরেরটা দেখতেছি যে দে আর লেজি। দে আর লেজি, কারা লেজি? তারা। তাহলে মানে এখানে সাবজেক্ট দে। তো আগে আমরা অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবো। এখানে অক্সিলারি ভার্ব দেখতেছি আর, তাহলে আরটাকে সামনে দিব এবং দেখতেছি যে এখানে কোথাও নোট নেই, মানে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য, কোথাও নেগেটিভ শব্দ নেই, তাহলে আমাদেরকে নোট দিতে হবে। তাহলে আর নট, তারপরে সাবজেক্ট তো আমরা আগে আইডেন্টিফাই করে নিয়েছি, তাহলে এখন সাবজেক্ট দিয়ে দেব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব, হয়ে গেল। আচ্ছা, ৩ নাম্বার যে রুলস দেখেছি নেগেটিভ বাক্য ট্যাগ কোশ্চেন কিভাবে করা যায়। নেগেটিভ মানে হচ্ছে বাক্যর মধ্যে কোথাও নোট থাকবে। তো এই বাক্য দেখতেছি বার্ডস ক্যান্ট সুইম, পাখিরা সাঁতার কাটতে পারে না। তাহলে প্রথমে আমরা অক্সিলারি ভার্বটা বসাবো, তাহলে ক্যান। তারপরে দেখছি নোট আছে, এইজন্য আর নোট আলাদাভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার সাবজেক্টে আমরা কি দিব, তাহলে দেখতেছি এখানে কারা সাঁতার কাটতে পারে না? পাখিরা। তার মানে সাবজেক্ট হচ্ছে এই পাখিরা। এখানে পাখি কিন্তু একটা যদি হয় তাহলে ইট বসানো যেত, কিন্তু এখানে প্লুরাল ফর্ম, সাবজেক্টটা হচ্ছে প্লুরাল ফর্ম, ভার্বের সাবজেক্টের সাথে এস বা এস যুক্ত আছে, দেখো। তার মানে হচ্ছে এই সাবজেক্টটা প্লুরাল ফর্ম। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ইট না বসে সাবজেক্ট বসে দে। তাহলে এখানে ক্যান দে বসাইলে আমাদের অ্যানসারটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখতেছি she is not a good student। তো পরের বাক্য আমরা অক্সিলারি ভার্ব দেখতেছি ইজিলি, যে এখানে is দেওয়া আছে, তাহলে isটা আমরা বসিয়ে দিব আগে। তারপরে দেখতেছি নোট আছে, সেজন্য নোট আর দেওয়ার প্রয়োজন নেই। এবার সাবজেক্ট সরাসরি আমরা বুঝতে পারতেছি she আছে, তাহলে she দিয়ে দেব, is she, শেষে কোশ্চেন মার্ক চিহ্ন দিয়ে দিলাম, হয়ে গেল। এবার রুল নাম্বার 4। রুল নাম্বার 4 যেটা লিখেছি, কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি anyone, anybody, everyone, everybody, no one, nobody, somebody, someone, none এই শব্দগুলো যদি কোথাও দেখতে পাও কোন সেন্টেন্সের মাঝখানে অথবা সাবজেক্ট আকারে থাকে, তাহলে সেই সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যাবে দে,
কথাটি মনে রাখবা, এই শব্দগুলো যদি থাকে তাহলে সাবজেক্ট দে হয়ে যাবে এবং ওই সেন্টেন্সের ভার্ব যেটা থাকবে সেটা প্লুরাল হয়ে যাবে। যদি ইজ থাকে তাহলে আর হয়ে যাবে, যদি ওয়াজ থাকে তাহলে ওয়্যার হয়ে যাবে, যদি হ্যাজ থাকে তাহলে হ্যাভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো একটা উদাহরণ লিখেছি আমি এখানে যে এভরিবডি হেল্প মি। এভরিবডি হেল্প মি, তাহলে অক্সিলারি ভার্ব আমরা প্রথমেই দেখব ট্যাগ কোশ্চেন করার জন্য কোথাও অক্সিলারি ভার্ব নেই। তো যদি না থাকে তাহলে টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড বসে। তো দেখতেছি এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আর পাস্ট টেন্সে থাকলে ডেফিনেটলি ডিড বসে। তাহলে ডিড, আর কোথাও দেখতেছি নোট নেই, তাহলে নোট টাইম বসিয়ে দেব ডিড নট। আর এভরিবডি যে বললাম যে এগুলো থাকলে সাবজেক্ট এইটার পরিবর্তে চলে আসবে দে। এইটাই आंसर। পরেরটা দেখতেছি এভরিবডি ইজ ড্যান্সিং, প্রত্যেকে নাচ করতেছে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে। আমি যদি ইজ বসাই তারপরে নোট নেই, নোট যদি দেই আর এভরিবডি পরিবর্তে যদি দে দেই, এটা কি মনে হয় এটা অ্যানসার হয়েছে? এটা অ্যানসার হয়েছে কিন্তু অ্যাকুরেট অ্যানসার হয়নি। কারণ হচ্ছে আমি আগে বলেছি যে কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় ওই সেন্টেন্সের ভার্বটা প্লুরাল হয়ে যাবে। তাহলে এখানে আবার ইজ না হয়ে এই ইজ চেঞ্জ হয়ে আর হবে, কারণ প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসে আর সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসে। আশা করি বুঝতে পারছো। তাহলে এটার অ্যানসার হলো এভরিবডি ইজ ড্যান্সিং, অ্যানসার হবে আর নট দে। আচ্ছা, রুল নাম্বার 5 যেটা লিখেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সটিতে যদি লেটস অথবা লেট আস শব্দটি থাকে, লেটস অথবা লেট আস থাকে, তাহলে ওই সেন্টেন্সে ট্যাগ করার সময় আর কোনো দিকে নজর না দিয়ে डायरेक्टली শুধু শ্যালই বসিয়ে দিবা। আমি আবারো বলছি, যদি কোনো সেন্টেন্সে লেটস অথবা লেট আস কথাটি দেখতে পাও ট্যাগ করার সময়, তাহলে কোনো কিছুর দিকে, টেন্সের দিকে, সাবজেক্টের দিকে, অথবা কোনো দিকে তাকাইতে হবে না, डायरेक्टली শ্যালই বসিয়ে দেবা, डायरेक्ट आंसर। তাহলে এখানে দেখছি লেট আস ডিসকাস দ্য ম্যাটার, তাহলে এখানে आंसर হবে শ্যাল উই, এর आंसर শেষ। দুই নাম্বার আছে লেটস গো ফর এ ওয়াক, লেটস গো ফর এ ওয়াক, তাহলে এখানে হবে শ্যাল উই, এটা आंसर শেষ। এখানে আর কোনো কিছু পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। রুল নাম্বার 6 এ দেখছি ইম্পারেটিভ সেন্টেন্সে শুধু লেট আস না বা লেটস না, কিন্তু শুধু লেট, মাথায় রাখবা শুধু লেট। এটা কনফিউজ হওয়া অনেকে যে লেটস অথবা লেট আস অথবা লেটের মধ্যে, শুধু লেট থাকলে অথবা ভার্ব দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে তাহলে ওই সেন্টেন্সে ট্যাগ করার সময় উইল ইউ বলবে, আর কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে এটা লেট হিম প্লে, আমি বলেছি লেট দ্বারা শুরু হলে উইল ইউ, আর ভার্ব দ্বারা শুরু হলে উইল ইউ হবে। তাহলে ডোন্ট বি লেট, ডোন্ট বি লেট, তাহলে এখানে দেখতেছি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে আমরা ডাইরেক্টলি কি বসাবো উইল ইউ, আর কোনো চেঞ্জ হবে না। তাহলে এই তো রুল নাম্বার 5 এবং রুল নাম্বার 6 আলোচনা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি কেউ না বুঝতে পারো আমাকে ইনবক্স করবে, আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। এবার রুল নাম্বার আমরা 7 নিয়ে আলোচনা করব যে রুল নাম্বার 7 এ আসলে কি আছে। আচ্ছা, রুল নাম্বার 7 আমরা যেটা লিখেছি একটু আমি পড়ে দেই। কোন সেন্টেন্সে সাবজেক্ট যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং ইত্যাদি থাকে, তাহলে ওই সেন্টেন্সের সাবজেক্ট এগুলোর পরিবর্তে ইজ বসবে। মাথায় রাখো উপরে বাক্য মানে শব্দ যেগুলো আছে এগুলো যদি থাকে তাহলে সাবজেক্ট ইজ হয়ে যাবে। একটা উদাহরণ দিয়েছি দেখো, যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, অর্থ হচ্ছে ভালোবাসা এবং যুদ্ধে সবকিছুই যায়। তাহলে এটার অর্থ যাই হোক, আমরা অক্সিলারি ভার্ব আমরা আগে দেখব যে কি আছে। অক্সিলারি ভার্ব আমরা দেখতে পাচ্ছি ইজ আছে, তাহলে ইজ নিয়ে আসবো। তারপর কোথাও নোট নেই, তাহলে নোট আমি সুন্দর করে দিয়ে দিলাম ইজ নট। এবার সাবজেক্ট আমি কি দিব, তাহলে এভরিথিং এর পরিবর্তে ইট দিব, ইজ নট ইট, এটা आंसर হয়ে গেছে। পরের আরেকটা বাক্য দেখছি নাথিং ক্যান স্যাটিসফাই হিম, কোনো কিছু তাকে সন্তুষ্ট করতে পারে না। তাহলে আগে অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা আমি দিব। এখানে ক্যান রয়েছে দেখতে পাচ্ছ, এই ক্যানটা দিলাম। তারপরে এবার দেখব নোট আছে কিনা। তো পুরো বাক্যে দেখতে কোথাও নোট নেই, কিন্তু আছে। ভালো করে দেখো, নাথিং এর মধ্যে যে নো শব্দটি রয়েছে আছে কিনা, তার মানে এটা নেগেটিভ, তার মানে নাথিং এর যে নো আছে এই জন্য আর নোট দেওয়া যাবে না। তার মানে ক্যান দিলাম, এবার ডাইরেক্ট সাবজেক্ট দেব। নাথিং এর টোটালের জন্য আমরা কি পাবো ইট পাবো, তাহলে ক্যান ইট आंसर হবে। আবার বলতেছি এখানে নোট
ছিল, নাথিং এর মধ্যে নো আছে, এই জন্য আমরা নোট দিলাম না, আর পুরো নাথিং এর জন্য ইট বসেছে, এই জন্য ইট বসিয়ে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছো। পরের রুলস দেখতেছি, রুল নাম্বার 8, কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি ইট অথবা দেয়ার, এই ইট অথবা দেয়ার ইন্ট্রোডাক্টরি সাবজেক্টে বলা হয় এটাকে, এটা যদি দ্বারা শুরু হয় তাহলে আমরা সেই সেন্টেন্সের সাবজেক্ট ওটাই রাখবো, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। ইট ইজ ভেরি কোল্ড, এটা খুব ঠান্ডা, তাহলে আমরা অক্সিলারি ভার্ব আগে সামনে নিয়ে আসবো, নোট নেই, নোট দিব, তারপরে সাবজেক্ট ইট আছে, ইট দ্বারা আমরা শেষ করে দেব, তাহলে ইজ নট ইট। পরেরটা দেখতেছি, দেয়ার ইজ এ টয় অন দা বেড, বিছানায় একটি খেলনা রয়েছে, তাহলে অক্সিলারি ভার্ব ইজ আছে, আমরা ইজ নিয়ে আসলাম, কোথাও নোট নেই, নোট দিলাম, আর দেয়ার দ্বারা শুরু হয়েছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, তাহলে দেয়ার দ্বারা আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ, তাহলে দেয়ার, এটা অ্যানসার হয়ে গেল। এবার রুল নাম্বার 9 নিয়ে আলোচনা করব, রুল নাম্বার 9 এ কি আছে। আচ্ছা, রুল নাম্বার 9 এ যেটা লিখেছি সেটা হচ্ছে, কোন সেন্টেন্সে নেভার, নো, নোবডি, সেলডম, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, নেইদার, barely, no one, nobody, nobody, এই যে সেন্টেন্সগুলো যদি থাকে তাহলে কোনো ওই সেন্টেন্সে আর আলাদা করে নোট দিতে হবে না, কারণ এই যে শব্দগুলো লিখেছি এগুলোই হচ্ছে নেগেটিভ বাচক শব্দ, এগুলোর মধ্যে আলাদা করে নোট আছে, অর্থাৎ এগুলো হাইড করা আছে নোট, ঠিক আছে। তার মানে এগুলো যদি থাকে আলাদা করে নোট দেওয়ার প্রয়োজন নেই। তাহলে একটা উদাহরণ দেখছি, হি হার্ডলি কেম হিয়ার, সে এখানে কদাচিৎ আসতো, কদাচিৎ, এই এগুলোর অর্থ হচ্ছে কদাচিৎ। তাহলে আমি যদি অক্সিলারি ভার্ব এই পুরো সেন্টেন্সে দেখতে যাই, কোথাও অক্সিলারি ভার্ব নেই, কিন্তু আমি যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কি করব, টেন্স অনুযায়ী বসাবো। টেন্স দেখতেছি এখানে কেম আছে, কি আছে, কেম, আর কেম হচ্ছে পাস্ট ফর্ম, তার মানে ডিড বসবে, ডিড বসবে। এখন নোট বসানোর কথা, কিন্তু এখানে দেখতেছি হার্ডলি আছে, আর হার্ডলির মধ্যে নোট রয়েছে, এজন্য নোট আর দেওয়ার প্রয়োজন নেই। তারপরে সাবজেক্ট আছে হি, হি বসিয়ে দেব, ডিড হি, অ্যানসার হবে ডিড হি। পরেরটা দেখতেছি, এ বার্কিং ডগ, বার্কিং ডগ সেলডম বাইট, ঘেউ ঘেউ করা কুকুর কামড়ায় না। তাহলে এখানে আমরা প্রথমে অক্সিলারি ভার্ব দেখব, অক্সিলারি ভার্ব দেখতেছি নাই, তার মানে টেন্স দেব, কোন টেন্স আছে, এটা প্রেজেন্ট ফর্মে আছে, কি ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে। তখন আমরা প্রেজেন্ট ফর্মে যদি থাকে তখন আমরা কি করব, অক্সিলারি ভার্ব ডাজ অথবা ডু বসাবো। এখন ডাজ কখন বসাবো, ডু কখন বসাবো? ডাজ বসাবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, আর যদি হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার বা অন্য প্লুরাল নাম্বার হয় তাহলে কি বসাবো, ডু বসাবো। এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট হচ্ছে ডগ, কিন্তু এখানে কুকুর একটা নেই, যদি একটা থাকতো তাহলে ডাজ বসাইতে পারতাম, কিন্তু কুকুর আছে অনেকগুলো, ডগস অনেকগুলো কুকুর, এইজন্য আমরা ডাজ না বসিয়ে ডু বসাবো। তার প্রথমে কি বলবে, ডু, তারপরে কোথাও নোট নেই, তাহলে নোট কিন্তু আমাদের এই যে বার্কিং এর মধ্যে রয়েছে, তাহলে এই বার্কিং সরি সেলডম এর মধ্যে রয়েছে, তাহলে সেলডম এর মধ্যে নোট রয়েছে, আর নোট দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে ডু, তারপরে হচ্ছে অনেকগুলো কুকুরের পরিবর্তে দে বসবে, তাহলে টু দে অ্যানসার হবে। আমি আবার একটু ক্লিয়ার করে দেই, যদি একটি কুকুর থাকে তাহলে সিঙ্গুলার, প্লুরাল থাকলে দে, একটি মাছ যদি থাকে তাহলে সাবজেক্ট ইট বসবে অথবা হি বসবে, কিন্তু যদি অনেকগুলো মাছ থাকে তাহলে কি বসবে, সাবজেক্ট দে বসবে। অনেকগুলো বই, অনেকগুলো কলম, অনেকগুলো খাতা, অনেকগুলো বেঞ্চ, অনেকগুলো ঘড়ি, এগুলো যদি থাকে তাহলে সাবজেক্ট ইট না হয়ে সাবজেক্ট দে হয়ে যায়, এটা সবসময় মাথায় রাখবেন। এরপর রুলস নাম্বার দেখতেছি, রুল নাম্বার 10, অল অফ देम, সাম অফ देम, এভরি অফ देम, মোস্ট অফ देम, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সাবজেক্টটা চেঞ্জ হয়ে দে হয়ে যায়, এগুলোর পরিবর্তে সাবজেক্ট দে বলবে। তাহলে একটা উদাহরণ লিখছি, অল অফ देम আর ভেরি সিনসিয়ার, প্রত্যেকেই সৎ। তাহলে এখানে উদাহরণ লিখেছি, যেটা অক্সিলারি ভার্ব আমরা আগে দেব, আর লিখব, তারপরে পুরো বাক্যতে দেখতেছি এই বাক্যের মধ্যে কোনো ইয়ে নাই, নেগেটিভ কোনো শব্দ নাই, তাহলে নোট দিব, আর নোট, তারপরে ওই যে বললাম অল অফ देम, সাম অফ देम, এর পরিবর্তে সাবজেক্ট দে বলবে, তাহলে সাবজেক্ট দে, আর নোট দে। পরেরটা একই ভাবে, where not they,
এই তো রুল নাম্বার 9 এবং রুল নাম্বার 10 হয়ে গেল, এবং রুল নাম্বার আমরা এখন 11 এবং রুল নাম্বার 12 আলোচনা করব। এবার আমরা রুল নাম্বার 11 এ দেখতেছি যে লেখা আছে মন, আর্থ, রিভার, মাদারল্যান্ড, কান্ট্রি, শিপ, ট্রেন, স্প্রিং, অচাম, নেচার, স্পিচ, পিচ, হপ। এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোকে ইউজুয়ালি গ্রামাটিক্যাল ভাষায় এগুলোকে ফেমিনিন হিসেবে বিবেচনা করে, অর্থাৎ স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ এগুলো নারী সুলভ আচরণ করে, নারী সুলভ, কোমল, নরম, এই জন্য এগুলোকে মেয়ে হিসেবে বিবেচনা করা হয় এবং এগুলোর পরিবর্তে শি বসে। মাথায় রাখবে এগুলোকে মেয়ে হিসেবে বিবেচনা করা হয়, ফেমিনিন জেন্ডার হিসেবে বিবেচনা করা হয়। তাহলে এগুলো যদি করা হয় তাহলে এগুলোর পরিবর্তে শি বসে দিব। আমি উদাহরণ লিখেছি, দ্য মুন গিভস আস লাইট। চাঁদ আমাদের কি দেয়? আলো দেয়। তাহলে এখানে আগে অক্সিলারি ভার্ব আছে কিনা আমরা দেখে নেব। অক্সিলারি ভার্ব কোথাও নেই, কিন্তু টেন্সে দেখতেছি গিভস আছে, মানে প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্ম থাকলে কি বসে? এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখো সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে একটি। চাঁদ কয়টি পৃথিবীতে রয়েছে? একটি রয়েছে। তার মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের সাথে এস বা এস যুক্ত আছে, তার মানে এটা প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা ডাজ বসাবো। কি বসাবো? ডাজ। ইজিলি ডাজ বসাইলাম। কোথাও নোট নেই, আছে? নেই, তার মানে আমরা ডাজ নট। তারপরে যে বললাম এই যে শব্দগুলো থাকলে কি বসবে? শি বসবে। তাহলে অর্থ কি দাঁড়ালো? আমরা ছোটবেলায় শিখেছি আয় আয় চাঁদ মামা। চাঁদ মামা না হয়ে এখন কি হয়ে যাচ্ছে? মামি হয়ে যাচ্ছে। একটু খেয়াল করে দেখো, প্রথমে কি হলো? আয় চাঁদ মামা, কিন্তু মামা তো থাকছে না, এটা হয়ে যাচ্ছে মামি। মামি বলে কিন্তু সাবজেক্ট শি হয়েছে। আশা করি বুঝতে পারছো। একটু মজার হলেও এটাই সত্য কথা। আসলে মামা না হয়ে হবে মামি। আচ্ছা, পরেরটা দেখি, মাই কান্ট্রি ইজ বিউটিফুল ওয়ান। তাহলে এই যে কান্ট্রি শব্দটি নারী সুলভ। আমরা কেন বলি? আমাদের মাতৃভূমি, মাতৃভূমি এই জন্য বলি মায়ের সাথে তুলনা করা হয়, তার মানে এটা নারী সুলভ। তার মানে প্রথমে আমরা অক্সিলারি ভার্ব ইজ দিব, নট নেই নট দিব, আর কান্ট্রির পরিবর্তে শি দিব। অ্যানসার হয়ে গেল। পরেরটা দেখছি দ্য টাইটানিক স্যাঙ্ক। এই যে স্যাঙ্ক শব্দটি পাস্ট টেন্সে রয়েছে। তাহলে পাস্ট টেন্স থাকলে প্রথমে আমরা কি করব? ডিড দিব। কোথাও নোট নেই, নোট দিলাম। আর টাইটানিকের পরিবর্তে টাইটানিক, জাহাজ, শিপ যাই থাক ওগুলো পরিবর্তে সাবজেক্ট শি বলবে। অক্সিলারিটা ক্লোজ করে দিলাম। তো পুরো ট্যাগ কোশ্চেন মূলত 30 থেকে 35টা রুলস রয়েছে। তো হচ্ছে আজকে 11টা আলোচনা করা হলো। পরবর্তী ক্লাসে বাকি রুলস গুলো আলোচনা করা হবে খুব সুন্দরভাবে। তো নেক্সট ভিডিও আমরা পরবর্তী সময় পোস্ট করব। আর ভিডিওতে শেয়ার এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।